সম্মানে স্বাগত জানাই। আজকের সাংবাদিক সভায় উপস্থিত আছেন প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, এবং এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় যে প্রদেশ সভাপতি হিসেবে তিনি 3 বছর সম্পন্ন করেছেন অত্যন্ত সফলতার সঙ্গে, দক্ষতার সঙ্গে, মানুষের সঙ্গে। সাথে উপস্থিত আছেন প্রদেশ সম্পাদক তথা এমডিসি ভূমিকানন্দ রিয়াং মহোদয়। আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সম্বোধন করবেন প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি আপনাদের সামনে আজকের সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরার। সাংবাদিক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আজকের এই প্রেস কনফারেন্সে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমার সঙ্গে আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির সম্পাদক তথা এমডিসি ভূমিকানন্দ রিয়াং মহোদয়, এবং আমাদের যিনি মিডিয়া সেলের যিনি কনভেনার মাননীয় শ্রী সুমিত সরকার মহোদয়। আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরছি আজকে কেন আপনাদের ডাকা হয়েছে। আপনারা জানেন যে মনসুন যে সামার সেশন আমাদের লোকসভা এবং রাজ্যসভা, সেখানে গত 21 তারিখ থেকে 21 জুলাই থেকে 21 আগস্ট পর্যন্ত আমাদের লোকসভা এবং রাজ্যসভা যে মনসুন সেশন সংগঠিত হয়েছে, তো সেখানে কি কি আলোচনা হয়েছে এবং কি কি ঘটনার সাক্ষী রয়েছে ভারতবর্ষের মানুষ, তা আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরব। তার জন্যই আজকে আপনাদেরকে বিশেষভাবে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনারা জানেন যে এই সেশনে বিরোধীরা তাদের কোন রকম সহযোগিতা ছাড়া এই অধিবেশন সমাপ্ত হয়েছে। এত বড় পার্লামেন্ট, যেখানে গণতন্ত্রের সবচেয়ে বড় পীঠস্থান, সেই সমস্ত জায়গায় তারা এই বিরোধীরা এই পার্লামেন্ট চলতে না দেওয়া, এটা একটা মানুষের সঙ্গে যারা নির্বাচিত করে পাঠান তাদের প্রতি এই বিরোধীদের যে অসহযোগিতা এবং তাদের যে নৈতিক চরিত্র, সেটা এবার পার্লামেন্টে দেখা গেছে। আপনারা জানেন যে লোকসভায় প্রায় 37 ঘন্টা, মানে মোট কাজ হয়েছে 37 ঘন্টা। কত 120 ঘন্টার মধ্যে মাত্র 31% কাজ হয়েছে, 37 ঘন্টা কাজ হয়েছে। বাকিটা তারা সম্পূর্ণ বিরোধিতা তারা সংগঠিত করেছে, এবং বিরোধীদের এই প্রচেষ্টা সেখানে কাজ হয়। রাজ্যসভায় সেখানে কাজ হয়েছে 41 ঘন্টা, এবং সেখানে রাজ্যসভায় যদি দেখি মাত্র 34% কাজ সেখানে হয়েছে। মানে একটা অবাক করার বিষয়। এবং বিরোধীদের এই সংসদ অধিবেশন চলাকালীন প্রায় 53 ঘন্টা 21 মিনিট সময় এই পার্লামেন্টের সময় নষ্ট করেছেন বিরোধীরা। এবং সেখানে এই পার্লামেন্টে লোকসভায় এবং রাজ্যসভায় প্রায় 16 ঘন্টা 25 মিনিট অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা করে। তাদের বক্তব্য কি? যারা বিরোধী দল এই অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা করতে গিয়ে তারাই লেজে উপরে হয়ে গেছে। এবং যখন আমার এখনো মনে আছে, রাজ্যসভায় যখন আমাদের গৃহমন্ত্রী যখন বক্তব্য রাখছিলেন, তারা আলোচনা শুনতেই রাজি না, জবাব শুনতেই রাজি না, তারা ওয়াক আউট করে গেছে। সারা দেশের মধ্যে ইস্যু কি? এসআইআর নিয়ে পার্লামেন্টে চর্চা করতে হবে। এত গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা, সেটাতে তাদের ইন্টারেস্ট নেই। তারা আলোচনা করবে কি নিয়ে আলোচনা চায়, চর্চা চায়? এসআইআর।
নির্বাচন কমিশনের, সেটা নির্বাচন কমিশন একটা স্বায়ত্ত শাসন স্বশাসিত সংস্থা। এটা নিয়ে সরকারের কোন রকম ভূমিকা থাকতে পারে না। নির্বাচন কমিশন বিভিন্নভাবে এই নির্বাচন প্রক্রিয়াকে পর্যালোচনা পরিচালনা করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োগ নির্বাচন কমিশন করে থাকে। এতে সরকারের কোনো ভূমিকা সেখানে থাকে না। তার আগেও কর্ণাটক নির্বাচনেই হোক, উত্তরপ্রদেশ নির্বাচনেই হোক, মধ্যপ্রদেশ নির্বাচনেই হোক, নির্বাচন কমিশন তার মতো করে সেখানে এই স্বচ্ছতা যাতে আনা যায় ভোটার ক্ষেত্রে তার ব্যবস্থা নির্বাচন কমিশন করেছে। বিহারের ক্ষেত্রেও সেম, সেই এসআইআর করে সেখানে একটা প্রক্রিয়া করার ব্যবস্থা নির্বাচন কমিশন করছে যাতে নির্বাচনে স্বচ্ছতা আসতে পারে। এবং নির্বাচন কমিশন সেই সমস্ত বলেছেন যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রদেশে এই এসআইআর প্রয়োগ করা হবে প্রয়োজন বেশি। এবং সুপ্রিম কোর্টেও ভার্ডিক্ট এসছে যে কিভাবে এই এসআইআর করা হবে, তো এসআইআর এর কাজ কি হবে এবং আধার লিঙ্ক করে নির্বাচন কমিশনের নির্বাচনের যারা নাম বাদ করেছে তাদেরকে নথিভুক্ত করা যাবে। সেরকম কোন রকম মানে নির্বাচন যারা প্রকৃত ভোটার তাদেরকে বাদ দেওয়া হবে। তো এইটা নিয়ে চর্চা করে বিরোধীরা এই পার্লামেন্টকে স্তব্ধ করে দেওয়া 53 ঘন্টা 21 মিনিট, এটা ভাবা যায়? কত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু তারা উপেক্ষিত করে। তাদের অ্যাকচুয়ালি বিরোধীদের দোষ নেই, বিরোধীদের কাছে কোন রকম ইস্যু নেই, এজেন্ডা নেই। যে ইস্যু এবং এজেন্ডা নিয়ে তারা পার্লামেন্টে চর্চা করতে পারে। তো কাজেই এই 53 ঘন্টা 21 মিনিট যে সময় নষ্ট হয়েছে তার জন্য দায়ী আজকে এই বিরোধের এত বড় গুরুত্বপূর্ণ পার্লামেন্টের বিষয়গুলি। আমিও বিভিন্ন কোশ্চেন এবং জিরো আওয়ারে এই রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে কিছু বিষয়বস্তু আমি পার্লামেন্টে জমা করেছিলাম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই বিরোধীদের যে ওয়াকআউট এবং বিরোধীরা যে অচল অবস্থা তৈরি করেছে তার জন্য এই ত্রিপুরা রাজ্যের গুরুত্বপূর্ণ এবং রাজ্যের স্বার্থের জন্য কিছু যে আমি কোশ্চেন এবং জিরো আওয়ারে লাগিয়েছিলাম উপস্থাপন করতাম, তাহলে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হতো। এবং শুধু আমি নয়, আমার মতো এবং বহু পার্লামেন্টের মানে এমপিরা রয়েছেন, তারা তাদের গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলি উপস্থাপন করতে পারেনি তাদের এই প্রতিবাদের জন্য। এতে ক্ষতি কার হয়েছে? ক্ষতি দেশের জনগণের হয়েছে। তার জন্য তাদেরকে ধিক্কার এবং তাদের এই বিরোধিতা মানুষ সহজভাবে মেনে নিতে পারে। আজকে এই বিরোধিতা সত্ত্বেও আজকে রাজ্যসভায় প্রায় 15টি বিল এবং লোকসভায় প্রায় 12টি বিল সেখানে পেশ করা হয়েছে এবং সেগুলিকে পাশ করানো হয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো আমাদের যে অনলাইন গেমিং। আপনারা জানেন খুব বিষয়বস্তু মানে খুব সেনসিটিভ বিষয়। সেই বিল, যেই বিলটাকে সংশোধন করা হয়েছে, আজকে এই অনলাইন বা ডিজিটাল যে গেমগুলি রয়েছে তাতে কোনো আপত্তি নেই। সেখানে শিক্ষামূলক বা যে কোনো এই অনলাইন গেমিং বিল, এটার মধ্যে সংশোধনী আনার প্রয়োজনীয়তা এই কারণে ছিল যে এই অনলাইন গেমিং এ ধরুন শিক্ষা ক্ষেত্রে হোক, স্বাস্থ্য ক্ষেত্রে হোক, বিভিন্ন ক্ষেত্রে এই অনলাইন একটা বিশেষ ভূমিকা আজকাল যুগে সেটা প্রযোজ্য এবং সেখানে তার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু যারা এই অনলাইন গেমিং এর মাধ্যমে আর্থিক লেনদেন এবং অর্থনৈতিক যেখানে আকর্ষণ বিন্দু, কেন্দ্রবিন্দু রয়েছে, গভর্নমেন্টের সেখানে হস্তক্ষেপ করা ছিল না।
এই বিলের আওতায় যারা এই অর্থলগ্নী সংস্থা এবং যারা এই পয়সার মাধ্যমে গেমিং এর ব্যবস্থা করেছে তাতে যাতে নিয়ন্ত্রণ করতে পারে, সরকার যাতে নিয়ন্ত্রণ করতে পারে, সেই বিলগুলিতে সেখানে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, সেই বিরোধীরা তারা সেই আলোচনার সময় অংশগ্রহণ করতে পারে। আরেকটা জিনিস আপনাদের কাছে জানাই যে ক্যারিজ অফ গুডস বাই সি বিল 2025 খুব গুরুত্বপূর্ণ বিল। অর্থাৎ এটা কি শিপিং এর ক্ষেত্রে, মাল পরিবহনের ক্ষেত্রে আমরা লজিস্টিক সবচেয়ে বেশি যদি ইকোনমিক যদি আমরা দেখি লজিস্টিকের ক্ষেত্রে, তাহলে নৌ পরিবহন এটা আমাদের কাছে বিশাল বড় মানে কার্যকরী ভূমিকা পালন করে। এই যে ক্যারিজ অফ গুডস বাই সি বিল 2025 সেটা প্রায় 100 বছর আগে সেটা এই বিলটা তৈরি হয়েছে। এটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। তাতে লাভ কি হয়েছে? তাতে লাভ হয়েছে আমাদের শিপিং কোম্পানিগুলি যে বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে এবং পরিবহনের ক্ষেত্রে আমরা আমাদের অংশীদারিত্ব এবং আমাদের যে ভূমিকা, আমাদের যে কোম্পানিগুলি রয়েছে বা এই সংস্থাগুলি রয়েছে, তাদের একটা বিশাল লাভ আমরা দেখতে পারবো। এবং আমাদের যেটা আমরা আমাদের মোদিজি আমাদের ইন্ডিয়ান ইকোনমি 4th পজিশনে থেকে 3rd পজিশনে যাওয়ার ক্ষেত্রে এই বিল সাংঘাতিক প্রযোজ্য এবং সেই বিলটা সেখানে পাস করা হয়েছে। আরো রয়েছে যেমন শিপিং বিল। আমাদের এই শিপিং বিলেও আমাদের সেখানে শিপিং বিল, এই যে আমাদের মোদী সরকার যেটা বলছেন যে ছোট ছোট নদীগুলিকেও কানেক্টিভিটি করা, আজকে ব্রহ্মপুত্র নদীকেও এই সাগরমালা প্রজেক্টের মাধ্যমে সেখানে আমাদের দেশের অর্থনীতিকে বুনিয়াদ মানে শক্তিশালী করার ক্ষেত্রেও এই সাগরমালা প্রজেক্ট অর্থাৎ এই লজিস্টিকের ক্ষেত্রে ছোট ছোট নদীকেও প্রাধান্য দিয়ে লজিস্টিক যাতে করা যায় তার সেখানে ব্যবস্থা সেই অ্যামেন্ডমেন্টে সেই বিলে সেই প্রভিশন রাখা হয়েছে। যার ফলে আপনারা দেখবেন এই নর্থ ইস্টের ক্ষেত্রে ব্রহ্মপুত্র আমাদের নিয়ারেস্ট যে নদী রয়েছে সেটাকে কাজে লাগিয়ে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা যায়, সেই বিল সেখানে রাখা হয়েছে। ইন্ডিয়ান স্পোর্টস বিল 2025 সেটাকেও অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। সেখানে কি প্রভিশন রাখা হয়েছে? সেন্ট্রাল গভর্নমেন্ট একটা বোর্ড, স্পোর্টস বোর্ড এর কথা এই বিলে উল্লেখ করা আছে। এতদিন কি হতো, একটা ফেডারেশন ছিল, সমস্ত ক্ষেত্রে এই ফেডারেশন আলাদা আলাদা ফেডারেশন ছিল। এই ফেডারেশন গুলির নিয়ন্ত্রণের জন্য কোনো ব্যাপার ছিল না। এই ফেডারেশন গুলিতে যদি কোন রকম ঝামেলা হতো তাহলে কোর্টের মাধ্যমে সেটা বিচার বিশ্লেষণ করা হতো। কিন্তু এই বোর্ড যখন গঠন করা হবে তখন এই বোর্ডের মাধ্যমে যে ফেডারেশনের সমস্যাগুলি তার সুষ্ঠু বিচার ব্যবস্থা এবং সেখানে ন্যায্য প্লেয়ারদের যে ন্যায্য অধিকার সেখানে যাতে খর্ব না করা হয় তার জন্য এই স্পোর্টস বিলের অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। অ্যান্টি ডোপিং ব্যবস্থা যেটা আমাদের ভারতবর্ষে ছিল না সেটাকেও কার্যকরী অ্যান্টি ডোপিং এজেন্সি তাকে স্বায়ত্ত শাসন এবং তাকে অধিকার যাতে প্লেয়ারদের কারিগরি এবং প্লেয়ারদেরকে যাতে সঠিক বিচার ব্যবস্থা করা যায় তার ব্যবস্থা এই বিলের মাধ্যমে রাখা হয়েছে। আরো অনেক গুরুত্বপূর্ণ বিল এখানে উল্লেখ করা আছে। আমি আপনাদের প্রয়োজনে আমরা সেটা আমি দিয়ে দিতে পারি। এই রাজ্যসভায় এবং লোকসভায় যে গুরুত্বপূর্ণ বিলগুলি উল্লেখ করা মানে সেখানে পাস হয়েছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি আপনাদের কাছে আরো দুই একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। তাই এই পার্লামেন্টে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরলাম যাতে জনগণ আপনাদের মাধ্যমে জনগণের কাছে এবং ত্রিপুরাবাসীর কাছে তুলে ধরার জন্যই আজকে আপনাদেরকে এখানে আমি আমন্ত্রণ করেছি। আপনারা জানেন যে আমাদের কিছুদিন আগে গত 15ই আগস্টে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আসাম রাইফেল ময়দান থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে সেখানে উনি বক্তব্য রেখেছেন। এই বক্তব্যের কয়েকটা উল্লেখ আপনাদের সামনে রাখছি। আমরা জানি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত জায়গা এবং মোদীজি একটাই কথা বারবার বলছেন যে আত্মনির্ভর ভারত। এই আত্মনির্ভর ভারতকে স্লোগানকে সামনে রেখে
ইতিমধ্যে আমাদের কৃষি ক্ষেত্রে হোক, সামরিক ক্ষেত্রেই হোক, বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের এই ভারতবর্ষকে বিকশিত সংকল্প যাত্রা পথে আত্মনির্ভর ভারতের ক্ষেত্রে উনি অগ্রণী ভূমিকা পালন করছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি এই 15 আগস্টের যে ভাষণ, এই ভাষণের মধ্যে উনি উল্লেখ করেছেন যে আমাদের এই আত্মনির্ভর ত্রিপুরা, সেই ত্রিপুরা আত্মনির্ভর ত্রিপুরাকেও প্রাধান্য দিয়ে আমাদের সরকার কাজ করছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হলো আমাদের আত্মনির্ভর কৃষি। আপনারা জানেন যে কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করে। ভারতবর্ষের অর্থনৈতিক বুনিয়াদ যদি শক্তিশালী হয়, তার জন্য এই কৃষি ক্ষেত্র সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করে। আমরা যদি দেখি এখন এই ভারতবর্ষে অর্থনৈতিক বুনিয়াদ, আমরা আগে দেখতাম যে 2004 থেকে 2014 আগ পর্যন্ত আমরা দেখতাম যে ভারতবর্ষে যে মানে আমাদের যে আনাজ, খাদ্যশস্য বাইরে থেকে রপ্তানি করতে হবে। আমরা এখন স্বয়ংসম্পূর্ণ, আমরা বিদেশে রপ্তানি করছি। ঠিক সেই রকম আমাদের এই ত্রিপুরা রাজ্যেও এই কৃষিকে নির্ভর করে আমাদের এই রাজ্যে যে কৃষির প্রাধান্য এবং কৃষিকে প্রাধান্য দিয়ে আমাদের স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে আমাদের সরকার আত্মনির্ভর হওয়ার প্রচেষ্টা করছে। আমরা যদি দেখি যে 15 আগস্টের ওনার ভাষণে যেটা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী, ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট, এই কর্মসূচিতে 15 কোটি টাকা ব্যয় বরাদ্দের মাধ্যমে 92,588 হেক্টর এলাকাকে ধান চাষের জন্য সম্প্রতি সেটা করা হয়েছে এই মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্টের মাধ্যমে। 5,550 হেক্টর জমিতে প্রথমবারের মতো প্রাকৃতিক উপায়ে চাষাবাদ যাতে করা যায় তার ব্যবস্থা আমাদের সরকার করেছে। কৃষিতে আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে কৃষকদের মধ্যে 11,444টি কৃষি যন্ত্রপাতি ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী এর আগে স্লোগান ছিল জয় জওয়ান জয় কিষান, আর আমাদের প্রধানমন্ত্রী আহ্বান করেছেন জয় কিষান, জয় জওয়ান জয় কিষান, জয় বিজ্ঞান আর জয় অনুসন্ধান। সেটাকে কাজে লাগিয়ে এই কৃষিকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, আধুনিক উপায়ে কৃষি মানকে আরো উজ্জ্বল করা যায়, তার জন্য আমাদের সরকার, আমাদের রাজ্যের সরকারও সেভাবে চেষ্টা করছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 2,38,000 কৃষকদের মধ্যে চলতি আগস্ট মাসে 201 কোটি টাকা সরাসরি ব্যাংকের মাধ্যমে কৃষকদের প্রদান করার ব্যবস্থা আমাদের সরকার করেছে। কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পে প্রায় 450 জন কৃষককে কৃষি ঋণ হিসাবে বিতরণ করার ব্যবস্থা আমাদের সরকার করেছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় 25,000 কৃষককে নথিভুক্ত করা হয়েছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের ধান চাষ এবং যারা আমাদের কৃষক তাদের উৎপাদিত সামগ্রী এমএসপি রেটে ক্রয় করা, তার ব্যবস্থা কিন্তু আমাদের রাজ্য সরকার সেটা করেছে। কিন্তু আমার প্রশ্ন, যারা আজকে কৃষক বিরোধী বলে স্লোগান করত, তারা কিন্তু এই ধান ক্রয়ের জন্য তারা ব্যবস্থা কিন্তু করতে পারত, কিন্তু এই কৃষকদেরকে মাঠে না দাঁড়িয়ে তারা রাস্তায় আন্দোলন করত, দিতে হবে। কিন্তু আমাদের বক্তব্য যে আজকে কৃষকরা রাস্তা থেকে মাঠে নামিয়ে তাদের ফসল যাতে দ্বিগুণ করা যায়, আমাদের সরকার সেই আত্মনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে এবং সে আমাদের রাজ্যেও সেই ব্যবস্থা করছে। ইতিমধ্যে আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের পাইনাপেল, কুইন পাইনাপেল, এই কুইন পাইনাপেলের যে মার্কেটিং এবং যারা প্রকৃত চাষী তাদের কাছে যাতে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে যায়, তার ব্যবস্থাও আমাদের রাজ্য সরকার করেছে। এবং আত্মনির্ভর ত্রিপুরার ক্ষেত্রে এই কৃষিজাতকে কাজে লাগিয়ে কৃষির আয়কে দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের সরকার অগ্রণী ভূমিকা পালন করছে। 2015 মানে আমাদের এই 15 আগস্টে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে যদি আমরা উল্লেখ করি, সেখানে দেখতে পারবো জনজাতি কল্যাণ সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়।
রাজ্যের জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক অবস্থা এবং সামগ্রিক কল্যাণে রাজ্যের সরকার, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর একযোগে কাজ করে চলছে। আমাদের প্রায়োরিটি, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রী, আমরা সবাই চাই, আমরা সবাই জানি যে এই ত্রিপুরা রাজ্যের বিকাশের জন্য জনজাতিদের বিকাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমাদের যে সরকার, এই সরকারের প্রাথমিকতা হলো জনজাতি উন্নয়ন, জনজাতি বিকাশ। সেই পরিকল্পনা নিয়ে আমাদের সরকার কাজ করছে। ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই 15ই আগস্টে উনার ভাষণের মাধ্যমে উঠেছে যে আমাদের অনেকগুলি স্কিম, তার মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা, যে এক্সটার্নালি এডেড প্রজেক্ট যার অধিকাংশ জনজাতি অধ্যুষিত এলাকায় সেটা খরচ করা হবে। এবং আপনারা জানেন জনজাতি অধ্যুষিত ব্লকে যোগাযোগ, অর্থনৈতিক, সার্বিক উন্নয়নের জন্য প্রায় 1400 কোটি টাকা ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট, তার নামে একটা লোন এগ্রিমেন্ট 2020 মার্চ 2024-এ কার্যকর করা হয়েছে। আমাদের রাজ্যে যারা জনজাতি সমাজপতি রয়েছেন সমাজের, তাদের ভাতা 2000 টাকা ছিল, সেটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাড়িয়ে সেটা 5000 টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা প্রায় 9326 জন জনজাতি সুবিধাভোগীকে সহায়তা করা হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে 23,31,50,000 টাকা। এবং আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা, সেটা হলো আমাদের এই রাজ্যে যারা জনজাতি অংশের মানুষ, তাদেরকে শিক্ষার আলো থেকে পিছিয়ে রাখা একটা প্রয়াস সবসময় হয়েছে। আমাদের সরকারের প্রায়োরিটি হলো জনজাতিদের শিক্ষার যে প্রসার যাতে হয়, তার জন্য আমাদের সরকার সেই অগ্রণী ভূমিকা পালন করছে। আপনারা জানেন যে 2018 সালের আগে এই রাজ্যে একলব্য বিদ্যালয়, মাত্র 4টি একলব্য বিদ্যালয়, রেসিডেন্সিয়াল স্কুল, যাতে জনজাতি ছাত্রছাত্রীরা সেখানে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারে, মাত্র 4টি ছিল। আর আমাদের সরকার প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত 17টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল তার অনুমোদন এবং তার কাজ অলরেডি শুরুয়াত হয়ে গেছে। এর ফলে এই রাজ্যে প্রায় 8160 জন জনজাতি ছাত্রছাত্রী পড়াশোনার সুযোগ পাবে এবং তাদের উন্নত চিকিৎসায়, উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ এবং এই ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধশালী করার ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করবে। জনজাতি জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী গত 2রা অক্টোবর 2024-এ ধরতি আভা জাতীয় জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছে। এই প্রকল্পের অধীনে ত্রিপুরার 52টি ব্লকে প্রায় 392টি গ্রামে বাসরত জনজাতিদের মৌলিক সুবিধাগুলি প্রদানের জন্য সরকার অগ্রণী ভূমিকা পালন করবে। আপনারা জেনে খুশি হবেন যে শুধুমাত্র জনজাতি অংশের জনগণের সম্পর্কিত কাজকর্ম তদারকির জন্য জেলা ও মহকুমা স্তরে একজন করে আধিকারিককে সুনির্দিষ্টভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। কত বড় অ্যাচিভমেন্ট যে জনজাতিদের ডেভেলপমেন্টের জন্য টিসিএস অফিসার একজন মহকুমা স্তরে এই কাজগুলি যাতে মনিটরিং করা হয়, তাদের উন্নয়নের, তাদের স্কিমগুলি যাতে পর্যালোচনা করা যায় এবং বাস্তবায়ন হয়, তার জন্য একজন আধিকারিককে সেখানে ডেপুট করা হয়েছে। এটাই হলো আমাদের রাজ্য সরকারের সেখানে জনকল্যাণমুখী যে 15ই আগস্টে মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষণে সেটা আমরা জানতে পারি। ইদানিং জানেন যে গত 21 আগস্ট আমাদের রাজ্য বিধানসভা, রাজ্যের মন্ত্রিসভায় কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। তার মধ্যে স্কিমগুলি কি? কন্যা সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেটা হলো কি? মুখ্যমন্ত্রী বিবাহ যোজনা। অন্তোদয় পরিবারভুক্ত যারা অন্তোদয় পরিবার রয়েছে, তাদের কন্যা সন্তান, তাদের মেয়েদের বিবাহের জন্য 50,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদানের জন্য
এরকম গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা করবে, তার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের ক্যাবিনেটে নেওয়া হয়েছে। আরো কি নেওয়া হয়েছে? অন্তোদয় পরিবারের জন্য স্বজন বিয়োগ অন্ত্যেষ্টিক্রিয়া সহায়তা স্বরূপ মুখ্যমন্ত্রী অন্তোদয় শ্রদ্ধাঞ্জলি যোজনার অধীনে এককালীন আর্থিক অনুদান ২,০০০ টাকার পরিবর্তে ১০,০০০ টাকা করার সিদ্ধান্ত ক্যাবিনেটে নেওয়া হয়েছে। আগে যারা অন্তোদয় পরিবার রয়েছে, তাদের পরিবারের কেউ যদি মারা যান, তাদের এই যে মুখ্যমন্ত্রী অন্তোদয় শ্রদ্ধাঞ্জলি, তাদের শ্রাদ্ধ অনুষ্ঠান, শ্মশান কাজ থেকে শুরু করে তাদের শ্রাদ্ধ শান্তির জন্য এই অন্তোদয় পরিবারের কেউ মারা গেলে তাদের জন্য ১০,০০০ টাকা সেখানে তাদেরকে অনুদান হিসেবে দেওয়া হবে, সেটাও সিদ্ধান্ত হয়। রাজ্য সরকার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে চিফ মিনিস্টার স্কিম ফর মেন্টালি চ্যালেঞ্জ পারসন নামে চালু করা হয়েছে একটা নতুন প্রকল্প। সেটা আপনারা জানেন যে যারা মানসিকভাবে দিব্যাঙ্গ ব্যক্তি রয়েছে, তাদের মাসিক ভাতা ছিল ২,০০০ টাকা। সেখানে আমাদের রাজ্য সরকার গত ক্যাবিনেট ডিসিশনে সেখানে তাদের ভাতা ৫,০০০ টাকা করার ব্যবস্থা ঘোষণা আমাদের ক্যাবিনেট ডিসিশনে হয়েছে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই গরিব কল্যাণ যোজনার মাধ্যমে আমাদের সরকারকে সেখানে সহায়তা প্রদান করা হয়। ইদানিংকালে আমরা দেখছি যে এই ত্রিপুরা রাজ্য এবং বিভিন্ন জায়গায় যে আমাদের যারা বিরোধী দল, তো তারা বিভিন্নভাবে ভোট চোর স্লোগান দিয়ে বেড়াচ্ছে। তো ভোট চোর তারা যারা আজকে ভোট চোর বলে চিৎকার করছেন, তো তাদের কি নমুনা একটু আপনাদের সামনে ছোট্ট করে তুলে ধরছে। গত কয়েকদিন আগে দেখলাম যে কংগ্রেসের সুনাম ধন্য যারা কংগ্রেসকে দীর্ঘদিন ধরে পরিচালনা করেন, হাতের মুঠায় কবজা করে রেখেছেন, দেখলাম সেরকম একজন নেতা সুদীপ বাবু কয়েকদিন আগে উদয়পুরে গিয়ে শেয়াল যেমন ডাক দেন সেরকম শেয়ালের ডাক দিয়েছেন। খুব ভালো কথা, শেয়ালের ডাক দিয়েছেন উনি। মানে ত্রিপুরা রাজ্য গণতন্ত্র প্রিয় মানুষ, শেয়ালের ডাক উনি দিতেই পারেন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। তবে ছোট্ট করে একটা গল্প তার সঙ্গে মনে পড়ছে। আপনারা সবাই ছোটবেলায় নিশ্চয়ই এই গল্পটাও পড়েছেন যে একটা জঙ্গল থেকে একটা শেয়াল দল ছুট হয়ে একটা মানে যারা যেখানে মানুষ থাকে, হ্যাঁ, তো মানুষের গ্রামে গিয়ে পৌঁছেছে তার হার বা কোনো কিছু করার জন্য। তো যাওয়ার সময় যখন গিয়ে ওই ধরনের শিয়ালরা মুরগি টুরগি ধরে বা কোনো কিছু খাবার টাবার, তো একটা ধূপা বাড়িতে যাওয়ার পর যখন মুরগি চুরি করে আসছিল, তখন ওই যে গৃহস্থ তো উনি দেখে ফেলেন এবং শিয়ালকে খুব তাড়া করেন যে শিয়াল মুরগি নিয়ে যাচ্ছে। তখন হঠাৎ করে ধূপা বাড়িতে আপনারা জানেন যে ওই গামলার মধ্যে নীলের জল, ওই সার্ফের জল সব গুলে রাখে। তো শিয়াল তো এই নীলের জলে পড়ে যায়, তো নীলের জলে পরে উঠে আবার দৌড় দেয়। তো হঠাৎ করে তার শরীর পুরা নীল হয়ে যায়। তো যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করে তখন অন্য যারা জীবজন্তু, বাঘ, সিংহ, তারা তো দেখে বলে আরে এটা কোন ধরনের প্রভু আবার, হ্যাঁ। তো কিন্তু শিয়ালরা কিন্তু আবার চিনে ফেলেছে আরে এটা তো শিয়াল, তারা কিছু বলছে না। তো হঠাৎ করে ওনাকে স্বাগতম জানিয়ে ওই শিয়ালকে নিয়ে ওই যে জঙ্গলের রাজা হিসাবে ঘোষণা করা হয়েছে। রাজাকে উপরে বসিয়ে সিংহ বাঘ ওনাকে খাবার টাবার দিচ্ছে, আর এই প্রভু এসছেন, প্রভুকে সেবা যত্ন করতে হবে। কিন্তু অন্য শিয়ালরা কিন্তু টের পেয়ে গেছে যে আরে কিছুক্ষণ পরেই তো সেই ভাবমূর্তি নষ্ট হবে। তো কিছুক্ষণ পর যখন সন্ধ্যা হয় প্রায় এমন সময় যে অন্য শিয়ালরা যারা টের পেয়েছিল, তো এই অন্য শিয়ালরা তার মধ্যে একজন হুক্কা হুয়া করে ডাক দিয়েছে, আর ওই যে মহারাজ যিনি মানে তাদের তো স্বজাতি, একটা শিয়াল যদি এরকম ডাক দেয় দেখবেন সব শিয়াল ডাকা শুরু করবে।
তো ওই যে নীল রঙের শিয়ালটা যে ধুপাবাড়ি থেকে কালার পাল্টি এসেছিল, সেও হঠাৎ করে তার ঝুন যখন শিয়াল অন্য শিয়ালরা যখন ডাক শুরু করেছে, উনিও ডাক আটকাতে পারেনি, উনিও সেই ডাক দিয়েছেন। তারপর সমস্ত বাঘ সিংহ সবাই মিলে এই জঙ্গল থেকে, এই বন থেকে তাকে বিতাড়িত, চিরদিনের জন্য বিতাড়িত করা হয়। তো কাজেই এই যে ভোট চোর বলে হুক্কা হুয়া করছেন, তাদের জানা দরকার যে তাদের সময়ে বা তাদের নেতা নেত্রীদের কি কি ঘটনা ঘটেছিল সেগুলিও জনসমক্ষে তুলে ধরা দরকার। তো হুক্কা হুয়া যে ঝুন যে বললাম, এই ঝুন ওয়াই সেই জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী, রাজীব গান্ধী, তারা ভোট যে চুরি করেছে তারও প্রমাণ আমাদের কাছে রয়েছে। ইতিহাস বলছে, আমি বলছি, আমার বলার দরকার নেই, ইতিহাস বলছে, আমাদের কাছে তথ্য রয়েছে, এই তথ্য জনগণের সামনে রয়েছে। বলছি আপনাদের কাছে এক এক করে। জওহরলাল নেহেরুর ভোট চুরি, আপনারা জানেন যে ভারতবর্ষ স্বাধীনতার পর এইবার ক্ষমতা, ইংরেজরা ক্ষমতা কার কাছে প্রদান করবে? প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী কে হবেন? সেখানে সর্দার বল্লভভাই প্যাটেল হবেন না জওহরলাল নেহেরু হবেন? তো সেটা ভোটাভুটি হয়। ভোটাভুটির পর সেখানে দেখা যায় যে সর্দার বল্লভভাই প্যাটেল 14 ভোট পেয়েছিলেন আর জওহরলাল নেহেরু 1 ভোট পেয়েছিলেন। প্রধানমন্ত্রী কে হয়েছেন? জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী হয়েছেন। ভোট চোর কে করেছেন? জওহরলাল নেহেরু করেছেন। আরো বলছি, 1952 প্রথম সাধারণ নির্বাচন, এই সাধারণ নির্বাচনে আমাদের সেই সময় মৌলানা আবুল কালাম আজাদ উনি নির্বাচনে হেরে যান। তখনকার রিটার্নিং অফিসার মৌলানা আবুল কালাম আজাদের প্রতিদ্বন্দ্বীকে বিজয়ী ঘোষণা করেছেন এবং বিজয়ী যিনি প্রার্থী হয়েছেন উনি বিজয় মিছিল টিছিল সব বার করেছেন। তখন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মুখ্যমন্ত্রী গোবিন্দ বল্লভ প্যাটেলকে ফোন করে বললেন মৌলানা আবুল কালাম আজাদকে যে কোনো উপায়ে সেখানে নির্বাচিত করতে হবে। আর সেই সময় ব্যালট বাক্স ছিল, ব্যালট বাক্সতে যার যার নামে যারা ভোটার দিয়ে প্রার্থীরা হতেন তাদের আলাদা আলাদা বাক্স থাকত, ভোট বাক্স থাকত। সেখানে রাইট চিহ্ন দিয়ে, ধরেন আমি অমুককে দিয়েছি তমুককে দিয়েছি, ওই বাক্সে ফেলা হতো। সেই বাক্স পরিবর্তন করে মৌলানা আবুল কালাম আজাদকে নির্বাচনে সেই প্রহসন করে সেই সময় ডিক্লেয়ার করেন, মানে নির্বাচিত প্রার্থী জয়ী হিসাবে ঘোষণা করা হয়। আরো আসি ইন্দিরা গান্ধী 1975 12 জুন ইন্দিরা গান্ধী লোকসভা জয়কে অবৈধ ঘোষণা করেন। কেন অবৈধ ঘোষণা করেন? কারণ 1971 আমাদের ইন্দিরা গান্ধী বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন একজন শক্তিশালী সমাজতান্ত্রিক নেতা রাজনারায়ণ রায়, লক্ষেরও ভোটে বেশি পরাজিত হয়েছিলেন। কিন্তু এই রাজনারায়ণ যখন এলাহাবাদ হাইকোর্টে যখন আপিল করা হয় এবং এই ইন্দিরা গান্ধীর যে নির্বাচন সেটাকে সেই সময় যে প্রহসনে পরিণত করে এবং ভোট চুরি যে হয়েছে সেটা উল্লেখ করে সেই ইন্দিরা গান্ধীকে সেই সময় যে নির্বাচন হয়েছে সেটাকে অবৈধ ঘোষণা করেন। এবং পরবর্তী সময়ে আমরা জানি এই কি হয়েছিল, 1975 ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছিল, কত কিছু হয়েছিল। তো এই যে তারা যে ভোট চুরি করে বংশ পরম্পরা, মানে বংশ পরম্পরা। সোনিয়া গান্ধী উনি 91 রাজেশ খান্না দলের প্রার্থী। এই যে তার ওনাকে ভোট দেওয়ার সময় আপনারা দেখেন আমাদের কোনো কিছু নাই। 1991 এই যে কংগ্রেসের এক্স হ্যান্ডেল থেকে সেখানে একজন ভোটের প্রার্থী, আর ভোট কারা কারা দিচ্ছেন 1 2 3 4 জন, আরেকজন আছে পিছন থেকে রাজীব গান্ধীর পিছনে, টোটাল 5 জনে মিলে একটা ব্যালট বক্সে ভোট দিচ্ছে। এটা আমাদের কথা নয় তো, এই যে কংগ্রেসের ওয়েবসাইট, কংগ্রেসের এক্স হ্যান্ডেল
সেখানে উল্লেখ করা রয়েছে। তো এইভাবে নির্বাচনকে প্রশমিত করা, প্রহসনে পরিণত করা এবং সেই ভোট চুরির ইতিহাস সেখানে এটা প্রমাণিত হয় যে কারা ভোট চুরি করছে। আপনারা মনে আছে হয়তো যে রাজীব গান্ধী হত্যা হয়েছে লোকসভা নির্বাচনে। এই রাজীব গান্ধী হত্যার সময় লোকসভা নির্বাচন 23 দিনের জন্য অবৈধভাবে এই নির্বাচনকে স্থগিত করা হয়েছিল। কেন? ওই রাজীব গান্ধীর অস্থিকে নিয়ে সারা ভারতবর্ষে পরিক্রমা করে সিম্পেথি ভোট আদায় করা তাদের উদ্দেশ্য ছিল। কেন? নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে তারা ওই সময় যাতে মানে তাদের ভরাডুবি রোকা যায় তার জন্য প্রয়াস করেছে। এটা ভারতবর্ষের ইতিহাসে কখনো হয়নি। 23 দিন নির্বাচনকে সেখানে স্থগিত করা হয়েছিল। এই যে আমাদের কাছে আরো একটা ফটোগ্রাফ আছে সেই এলাহাবাদ হাইকোর্টের রায়ের জন্য। তো এই যে হুক্কা হুয়া করছে, শিয়ালের ডাক দিচ্ছে, এই জুনকে সতর্ক করছেন, তো এইটা দিয়ে এই যে মানে আরো কারা কারা এর সঙ্গে জুনের সঙ্গে জড়িত ভোট চোরের কথা বলছেন, এইটা দিয়ে প্রমাণ করে। এবং এই রাজ্যে আপনারা ভুলে যাননি লোকসভা নির্বাচনে সন্তোষ মোহন দেব কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। আপনারাই সব জানেন, আমাদের মানে এখানে সংবাদপত্র আমার কাছে অনেক তথ্য রয়েছে। আর সেই সময় এই সন্তোষ মোহন দেবের নাম সন্ত্রাস মোহন দেব করেছিল। আর এই সন্ত্রাস মোহন এই যে লোকসভা নির্বাচন সেটাকে কিভাবে এই বর্তমান যারা ভোট চোর বলে চিৎকার করছে তারা কিভাবে প্রহসনে পরিণত করেছিল রাজ্যের ইতিহাসে সেটা রয়েছে, বর্ণিত রয়েছে। ইদানিং দেখছি কমিউনিস্টের বন্ধুরা তারা এই সরকারি চাকরি নিয়ে বিভিন্নভাবে উল্লেখ করে আসছেন, ঠান্ডা করে বসে প্রেস করছেন, আন্দোলন করছেন। আর কংগ্রেসের কথা বলেছি, সিপিএম এর কথা, কমিউনিস্টের কথা না বললে আপনারাই রাগ করবেন, কমিউনিস্টও রাগ করবো বলে যে আরে আমাদের দিকে কিছু বলেনি। তো এই দোষে তো এই সহদরে তো তারাও এখন লেজুর বৃত্তি করছেন এই কংগ্রেসের সঙ্গে। এবং এই যে চাকরি নিয়ে কেলেঙ্কারির কথা বলছে, বড় বড় প্রেস করছেন, যারাই প্রেস করছেন তো তারাই তো দোষী। আমার তো বলার দরকার নেই, পত্রিকার কাটিংই বলতে পারে যে কিভাবে এই যে কি লেখা আছে, নেতার পুত্র বধূকে নিয়োগের উদ্দেশ্যে পার্টি অফিস চাই। দেখেন, আপনারা দেখেন এইটার সঙ্গে কারা জড়িত, কারা জড়িত? এই যে পার্টি অফিস পুরে ছাই। আমাদের সরকার আসার পর আমরা সরকারি কর্মচারী, আমাদের রাজ্যের সরকার যুবকদের কর্মসংস্থানই হোক আর সরকারি চাকরির ক্ষেত্রে হোক ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি করা হয়েছে, যার জন্য নেতা মন্ত্রীদের বাড়িতে যেতে হয় না, পার্টি অফিস পুরে না। এবং সেখানে এই দুর্নীতিগ্রস্ত যারা আজকে যারা প্রশ্ন তুলছে, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা কি করেছেন? আপনাদের যখন রিক্রুটমেন্ট হতো তখন শিক্ষামন্ত্রী তার এলাকায় যেতে পারতেন না, তার বিরুদ্ধে পোস্টার হতো, পার্টি অফিস পুরা হতো, এবং যারা প্রেস করছে তারাই পার্টি অফিস পুরিয়ে দিয়েছে। আমাদেরও কথা নয়, সাংবাদিকরাই আপনারা তুলে ধরেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সরকার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হোক, মেডিকেল যারা ডাক্তারি নিয়োগের ক্ষেত্রে হোক, বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে ট্রান্সপারেন্ট নিয়োগ নীতির ফলে আজকে একটাও মামলা সেখানে হচ্ছে না এবং যারা যোগ্য তারা পেয়ে যাচ্ছে। আর যারা বিরোধী দল তারা বলছেন যে ত্রিপুরা রাজ্যে নাকি ল অ্যান্ড অর্ডার নিয়ে সাংঘাতিক অবস্থা, আইন শৃঙ্খলা। আরে আপনারা ভুলে গেছে, এত তাড়াতাড়ি ভুলে যাবেন কেন? এত তাড়াতাড়ি ভুলে যান কেন? 25টা বছরে এই ত্রিপুরা রাজ্যে যদি কোনো কর্মসূচি পালন করে বিরোধীরা, একমাত্র একটাই কর্মসূচি পালন করেছে, সেটা হলো শহীদ বেদি। রাজ্যে যেখানেই যাবেন, যে জেলাতেই যাবেন, শহীদ বেদি, কালো শহীদ বেদি, এই 25 বছরে ত্রিপুরা রাজ্যের মানুষ সমস্ত জেলাতে, সমস্ত ব্লকে ব্লকে এই শহীদ বেদি বানাতে বানাতে এই কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। আর এই বাস্তবায়ন আমাদের কথা নয়, প্রতিদিন হত্যা লীলায় মানুষ ভবিত বলেই ধরে নিয়েছিল। মানে 96 এর পেপারের কাছে দৈনিক সংবাদ মানুষ সেদিন ভেবে নিয়েছিল, আপনারাই লিখেছেন, আপনারা যারা মিডিয়া পার্সন যারা
গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সরকারের প্রতিবিম্ব, আপনারাই সেদিন আঙ্গুল দিয়ে দেখিয়েছিলেন যে মানুষ ভেবে নিয়েছিল যে কমিউনিস্ট শাসনে এটাই সম্ভব, এটাই বাস্তব যে প্রত্যেক দিন হত্যালীলা সংগঠিত হবে। আর যারা আজকে হত্যালীলা সংগঠিত করছে, মানে তার বিপক্ষে কথা বলছে, তো তাদেরই এরকম চরিত্র ছিল। আমাদের সরকারের প্রায়োরিটি হলো ল এন্ড অর্ডার, এবং এই ল এন্ড অর্ডারকে ঠিক করার জন্য আমাদের সরকার নো কম্প্রোমাইজ। দোষ যারা করবে, যারা দোষী, তাদের কাউকে রেহাই করা হবে না, সেই দৃষ্টিকোণ রেখে আমাদের সরকার কাজ করছে। কাজে এই কথাগুলি তুলে ধরার জন্য, জনসমক্ষে তুলে ধরার জন্যই আজকে আপনাদের এখানে আমন্ত্রণ করা হয়েছে। নমস্কার। আচ্ছা, একটা প্রশ্ন। এই বর্ষা অধিবেশনে রাজ্যসভার একমাত্র সাংসদ হিসেবে রাজ্যের তরফে আপনি কি কি বিষয় তুলেছেন এবং এগুলির কোন কোন বিষয়ে ফলপ্রসূ উত্তর পাওয়া গেছে? দেখুন, কোশ্চেন হিসাবে আমি পরে মানে রেখেছিলাম, কিন্তু পরিতাপের বিষয় এই কোশ্চেন আমি করতে পারি, মানে আমি প্রেজেন্টেশন করতে পারিনি। 0 আওয়ার সবচেয়ে মূল ইম্পর্টেন্ট যেটা, যে সরকারের দৃষ্টিকোণ নেওয়া এবং পার্লামেন্টে সেটা নিয়ে আলোচনা। তার মধ্যে আমি সবচেয়ে বেশি রেখেছিলাম যেটা, যে জনজাতি এলাকায় 10টা ডিস্ট্রিক্ট, 8টা ডিস্ট্রিক্ট রয়েছে। 8টা ডিস্ট্রিক্টে ট্রাইবাল জনজাতিদের জন্য আলাদা মার্কেট, যাতে জনজাতিদের উৎপাদিত সামগ্রী ক্রয় বিক্রি করতে পারে, তারা যাতে মার্কেট জাত করতে পারে তার ব্যবস্থা করা, সেই সম্পর্কে রেখেছিলাম। স্বাস্থ্য বিষয়ে কিছু আমি আলোচনার জন্য রেখেছিলাম, এবং আমাদের আনারসের মার্কেটিং সম্পর্কে রেখেছিলাম। বিভিন্ন ইস্যু আমি রেখেছিলাম। সুনির্দিষ্ট করে যদি বলেন, মানে স্বাস্থ্য এবং আনারস কি আনারস? না, আনারস যে আমাদের উৎপাদিত হয়, সেইগুলিকে মার্কেটিং এর জন্য সুস্পষ্ট, আমরা জানি দীর্ঘদিন ধরে নেরা ব্যাংক একটা সংস্থা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই নেরা ব্যাংক এখানে সঠিকভাবে কাজ করছিল না এবং পরিকাঠামো দুর্বলতা ছিল, সেইগুলি যাতে মান উন্নয়ন করা যায় তার জন্য আমি দাবি রেখেছিলাম। তো এমন কিছু বিষয়বস্তু এই জনজাতিদের বিকাশের জন্য হোক বা এই স্বাস্থ্য বিষয়ক হোক, সেগুলি আমি উত্থাপন করেছিলাম, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সেগুলি আমি রাখতে পারিনি। যখন আমি প্রশ্ন করব, নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর যখন আসবে নিশ্চয়ই আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে।